হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, রাতারাতি ভারতীয় বাজারের উপর তিনটি বিদেশি রেটিং এজেন্সির অবস্থানের পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন। মুডি গতকাল বলেছে যে দেখুন, ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ এবছর 7.2% হবে। ঠিক আছে, এবং এই গ্রোথের মধ্যে কি হবে না, হাউসহোল্ড স্পেন্ডিং এবং ইনফ্লেশন কম হবে। ফেস্টিভ্যাল টাইমে প্রচন্ড ডিমান্ড এবং রুরাল এক্সপেন্ডিচার বাড়ার জন্য আমরা যে আমাদের ইন্ডিয়ার যে স্ট্যান্ড আমরা ইন্ট্যাক্ট রাখছি। মাঝে তারা চায়নাকে একটু আলাদাভাবে লেভারেজ দিচ্ছিল এবং ওরা আরো বলেছে যে তারা 2025-এর যে গ্রোথ, ইন্ডিয়ার গ্রোথ, সেটা রেখেছে 6.6% এবং 2026-এর 6.5%। সুতরাং এই বিক্রির পরেও, মানে ফরেনার্সদের বিক্রির পরেও আমরা কিন্তু ইন্ডিয়ার ব্যাপারে ওভারওয়েট। অন্যদিকে সিএলএসএ তারা বলেছে CLSA has decided to reverse its earlier move from India to China, citing growing concern over China economy and investor sentiment. This change come after 1.2 lakhs crore foreign institutional outflow from India in recent month, which has affected the Indian market. আমরা ইন্ডিয়ান মার্কেটে বর্তমানে ওভারওয়েট, মানে আমাদের যে ইনভেস্টমেন্ট পার্সেন্টেজ সেটা কিন্তু আমরা বাড়াবো। তারা আরো বলেছে চাইনিজ ইকুইটিজ হ্যাভ ফেসড এ সিরিজ অফ সেটব্যাকস described as a misfortune in threes. The brokerage firm points to resurgence of trade tension, particularly under a Trump 2.0 scenario, which could escalate the trade war at a time when export had become a major key driver to China's economy. বুঝে গেছেন, ট্রাম্প আসার কারণে যে ট্রেড ওয়ার অবশ্যম্ভাবী, তাই আমরা ইন্ডিয়াতে ওভারওয়েট। অন্যদিকে জেফরিজ তার যে হেড ক্রিস উড is not changing its India investment strategy, but just because Trump has been elected to the White House. I don't think for India Trump's election makes much difference, and the country is on track for a 6 to 8% real GDP growth during the forthcoming Trump administration. মানে আগামী 4-5 বছরে 6 থেকে 8% জিডিপি গ্রোথ হবে ইন্ডিয়াতে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, তাই আমি ইন্ডিয়ার ব্যাপারে ওভারওয়েট। এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য একটা বিশাল বড় খবর, কিন্তু তার মানে এই নয় রাতারাতি খবরের জন্য মার্কেটের অবস্থার পরিবর্তন হয়ে যাবে, হতেও পারে। বাট ওভার এ পিরিয়ড অফ টাইম এই ধরনের রিপোর্টের দেখুন, তাদের কিন্তু বড় বড় ইকোনমিস্টরা আছে, তাদের বিভিন্ন রকমের স্ট্র্যাটেজিস্ট আছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ভালো বুঝতে পারে। সুতরাং রাতারাতি তারা যে অবস্থার পরিবর্তন করলো তার অনেক কিছু ব্যাখ্যা আছে। ফ্রেন্ডস, আমাদের জন্য কিন্তু এটা সুখবর। ওকে, তাই আস্তে আস্তে করে ভালো শেয়ার কিনতে হবে। অন্যদিকে ফ্রেন্ডস, মিউচুয়াল ফান্ড অক্টোবরে কিন্তু যে গত মাসটা গেছে, অক্টোবর মাসটাতে কি কি শেয়ার বাই করেছে আর কি কি শেয়ার সেল করেছে তার একটা রিপোর্ট এসেছে। তারা বাই করেছে হুন্ডাই মোটরস, ওকে, আদানি এন্টারপ্রাইজ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, বাজাজ অটোজ, ওয়ারি এনার্জিজ। আর অন্যদিকে সেল করেছে এভিনিউ সুপারমার্ট, শ্রীরাম ফাইন্যান্স, ইনফোসিস, ট্রেন্ডস টাটা গ্রুপের কোম্পানি এবং বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ঠিক আছে, তার যা রিপোর্ট বেরিয়েছে, কত কোটি টাকার করে বিক্রি করেছে সে রিপোর্টও এসছে।
এগুলো ফর নলেজ পারপাস। ওকে ফ্রেন্ডস, আজকে আমরা ডিসকাস করব ইন্ডিয়ার ডেটা সেন্টার বিজনেস নিয়ে। বেসিক্যালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ডেটা সেন্টার বিজনেসটাকে ইয়ে করার জন্য, বাড়ানোর জন্য, বা তার যে প্রাইভেসিটাকে ধরে রাখার জন্য বিভিন্ন রকমের কিন্তু ড্রাস্টিক পলিসি চেঞ্জেস এনেছে। বেসিক্যালি বুঝতে হবে ডাটা সেন্টারটা কি। ডাটা সেন্টারটার জন্য একটা ফিজিক্যাল লোকেশন লাগে। সেখানে কি থাকবে? বিভিন্ন রকমের হার্ডওয়্যার মানে কম্পিউটার, যে সমস্ত নেটওয়ার্কিং ডিভাইস ফিভাইস, এই সমস্ত জিনিস থাকবে, উইথ সার্ভার, স্টোরেজ ডিভাইস মানে যেখানে ডেটা স্টোর হবে, নেটওয়ার্কিং ইকুইপমেন্ট, এবং এই জায়গাতে কিন্তু এই সমস্ত ডাটা স্টোর হবে। এবং ওই পার্টিকুলার জায়গায় আর কি হবে না, সেখান থেকে বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশনস অপারেট করা হবে, বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করা হবে, এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার ওখান থেকে রান করা হবে। গভর্নমেন্টের যে পলিসি চেঞ্জ হয়েছে, সেই পলিসি চেঞ্জটা কবে হয়েছে না, ডেটা প্রোটেকশন অ্যাক্ট 23-তে গভর্নমেন্টের কি পলিসি চেঞ্জ হয়েছে যে ডেটা স্টোরিং সার্ভার শুড বি ইন ইন্ডিয়া উইথ ফুল প্রোটেকশন। আগে কি ছিল, ধরুন আজকে অ্যামাজনের যে কাস্টমার, ইন্ডিয়ান কাস্টমার, ধরুন অ্যামাজন ইউএস এর কোম্পানি, সেখানকার সার্ভারে গিয়ে অধিকাংশ ইউরোপ বা আমেরিকার সার্ভারে গিয়ে আমাদের ডাটা স্টোর হতো। যেমন ধরুন টেলিফোনের যে টোটাল সাবস্ক্রাইবার, যেমন ধরুন ব্যাংকিং সেক্টরের সমস্ত কাস্টমার, এই সমস্ত ডাটা কিন্তু আগে কিন্তু অন্যান্য দেশে স্টোর হতো। কিন্তু 2023-এর পলিসি অনুযায়ী সমস্ত ডেটা এবং ডেটা সেন্টার ইন্ডিয়াতে হতে হবে। কোন ডেটা এবং উইথ ফুল প্রোটেকশন, যে বা যারা এই প্রোটেকশনে ভায়োলেশন করবে তাদের ক্ষেত্রে প্রপার অ্যাকশন নেওয়া হবে। অতএব প্রত্যেকটা কোম্পানি কিন্তু যারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে, বা ইন্ডিয়াতে যেহেতু এই ধরনের সার্ভিস ছিল না, এই ধরনের বড় বড় ডেটা সেন্টার, এখন বহু কোম্পানি কিন্তু এই পার্টিকুলার ফিল্ডে কিন্তু হিউজ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। এবং এতে লাভবান কারা হবে? ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরস, হেলথ কেয়ার সেক্টরস, টেলিকম সেক্টরস, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স, এরা। এবং যেটা বর্তমানে 4.5 বিলিয়ন ইকোনমি আছে ইন্ডিয়ার, সেটা হয়ে যাবে 11.6 বিলিয়ন বাই 2032, যেটাকে সিএজিআর হিসাবে ধরলে 11%। এবং এই ফিল্ডে যে ক্যাপেক্স হবে আগামী 2-3 বছরে, সেটা প্রায় 50,000 কোটি টাকার কাছাকাছি। সুতরাং এই অবস্থার কথা মাথায় রেখে এই ফিল্ডের সবচেয়ে যে বেস্ট, মোটামুটি সস্তা কোম্পানি, সেটা হচ্ছে টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই কোম্পানি বর্তমানে যার মার্কেট ক্যাপ হচ্ছে 16,800 কোটি। এবং এই কোম্পানিটাকে চুজ করার পেছনে তার যে ফিউচার আউটলুক, সেটাই কিন্তু আমার একমাত্র অবজেক্টিভ। আপনি যদি দেখেন তাদের যে অর্ডার বুক এবং ফিউচার গাইডেন্স যদি দেখেন, কারেন্ট আনএক্সপেক্টেড অর্ডার বুক স্ট্যান্ড অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 9,100 কোটি। সরি, আগে আমরা দেখব যে তারা কত কোটি টাকার অর্ডার এক্সিকিউট করে। 1500 কোটি টাকার অর্ডার এক্সিকিউট করে, বছরে 1500 কোটি টাকার অর্ডার এক্সিকিউট করে, তাদের প্রফিট হয় 268 কোটি ম্যাক্সিমাম। নাও এবারে আমরা যাচ্ছি তার অর্ডার বুক। অর্ডার বুক কি বলছে? 9,100 কোটি।
এবং উইথ দ্য কোম্পানি বিং L1 ইন অর্ডার ওর রুপিস 1200 কোটি, মানে যে সমস্ত টেন্ডার গুলোর জন্য ওরা বিড করেছে তার মধ্যে L1 হওয়ার সম্ভাবনা প্রায় আরো 1200 কোটি টাকাতে, অর্থাৎ আরো 1200 কোটি টাকার অর্ডার পাবে। এছাড়াও এক্সপেক্টেড টু ব্যাগ অ্যারাউন্ড 3000 crores ফ্রম বিডস ইন দ্য পাইপলাইন ওর্থ ওভার 5000 কোটি, আরো 5000 কোটি টাকার মধ্যে 3000 কোটি টাকার অর্ডার পাবে। রেভিনিউ গাইডেন্স বাই 2025 2500 কোটি, ক্লিয়ার, মানে পরের বছর, উইথ অ্যান এক্সপেকটেশন অফ রিচিং 3500 কোটি ইন 2026। এখান থেকে যদি ধরুন 24-এ যদি 1500 কোটি ছিল, বা যদি ধরুন 1600 কোটি হয়, 1700 কোটি হয়, সেখান থেকে 2500 কোটি মানে কোয়ান্টাম জাম্প, প্রায় 50%-এর কাছে। সেখান থেকে যদি 350 যদি গ্রো হয় তা প্রায় 30%-এর কাছাকাছি। এবং ইপিএস কি বলছে যে 26-এর মধ্যে ইপিএস বর্তমান 35, মানে 2025-এ 35, 50 হবে 26-এ। লং টার্ম গাইডেন্স ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2027 suggest an EPS target of 75, driven by sustained growth in various segment. সুতরাং এই পয়েন্ট অফ ভিউতে কিন্তু বর্তমান যদি শেয়ারটার চার্ট প্যাটার্ন দেখা যায়, দেখুন থিওরিটিক্যালি যদি বলা যায়, আমরা যে থিওরিতে মার্কেটে ইনভেস্ট করার চেষ্টা করি সেটা হচ্ছে যে একটা ফিবোনাকি রিট্রেসমেন্ট আমরা দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে ফিবোনাকি রিট্রেসমেন্টের যে লেভেল সেটা কিন্তু 0.5 কোথায় আসছে, প্রায় 1200 টাকার কাছাকাছি। 0.5 কোথায় আসছে, 1200 টাকার কাছাকাছি। আর 0.618 আসছে 1054-তে, বর্তমানে 1440-এর কাছাকাছি শেয়ার প্রাইস আছে। কিন্তু কিছু কিছু শেয়ারে কারেকশন প্রপার নাও দিতে পারে। বর্তমানে প্রায় 22-23% কিন্তু কারেকশনে কিন্তু শেয়ারটা পাওয়া যাচ্ছে। ইয়েস, প্রায় 22-23% কারেকশনে শেয়ারটা পাওয়া যাচ্ছে। সুতরাং যেহেতু এই সমস্ত শেয়ারে যদি আপনি ট্রেডিং ভলিউম দেখেন, মাত্র 1,78,835 মতো ট্রেড হয় শেয়ার, যেখানে অন্যান্য শেয়ার কোটি কোটিতে মানে সেলস মানে হয়, বাইং বা সেলিং হয়। এই সমস্ত শেয়ার দেখুন অত্যন্ত কম পরিমাণে সেলিং হয়। মিনস এই সমস্ত শেয়ার যাদের কাছে আছে তাদের ভিউ কিন্তু লং টার্ম, ক্লিয়ার। লং টার্মের কথা ভেবে আপনারা কিন্তু এই শেয়ারটাতে চাইলে এসআইপি করতে পারেন, কারণ শেয়ারটা মানে ফিউচার পোটেনশিয়াল অত্যন্ত স্ট্রং। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির ব্যাপারে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন। অনেকে কমেন্ট করছেন না, কমেন্ট না করলে মনে হয় কেউ দেখছেন না হয়তো। তো যারা কমেন্ট করতেন কমেন্ট করবেন, ভাল লাগে, তাহলে আমি উৎসাহিত হই। আর কিছু হোক না হোক, কথা হবে পরের এপিসোডে।